হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের সেট 22 আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। প্রতিদিনের মতো খুবই দারুণ একটি ক্লাস হবে এবং আজকের ক্লাসটি তার থেকেও একটু ভালো হবে, কারণ আজকের ক্লাসে পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হবে, যে প্রশ্নগুলো করলে তোমরা আশা করি পরীক্ষায় কমন পাবে। তো সকলে আজকের ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আর প্রতিদিন দেখার জন্য ক্লাসটি লাইভ 8টাতে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে সকাল। আর আমাদের TWS একাডেমি অ্যাপে তোমরা যদি এখনো যুক্ত না হয়ে থাকো, অবশ্যই যুক্ত হয়ে যাবে TWS একাডেমি অ্যাপ। সেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের স্যারেদের কাছ থেকে ক্লাস করতে পারবে এবং বিভিন্ন ফ্যাসিলিটি সেখানে তোমরা পেয়ে যাবে। এবং তার সঙ্গে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা প্রতিদিনের ফ্রি ক্লাসের লিঙ্ক প্রতিদিনে সেখানে টাইম টু টাইম পেয়ে যাবে। ওকে, তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্নে আসবো। প্রথম প্রশ্ন দেখো, বলা হচ্ছে গদর পার্টি। গদর পার্টি নামটা নিশ্চয়ই শুনেছো। গদর পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং পরীক্ষায় এসেছে এরকম প্রশ্ন, WBCS পরীক্ষায় এসেছে। তো বলো, এই গদর পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? গদর, গদর শব্দের অর্থ কি? গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। বিপ্লব। তো গদর পার্টি, এই গদর পার্টিটি বলতো কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠা হয় আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রতিষ্ঠা হয়। এবং এটা কবে প্রতিষ্ঠা হয় যদি বলা হয়ে থাকে, তাহলে সালটা ছিল সাল 1913-তে। ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সঠিক ক্রম কোনটি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, যেটাকে সংবিধানের কি বলা হয়? সংবিধানের মুখবন্ধ। তো সেই প্রস্তাবনাতে যে প্রস্তাবনার ক্রম বা প্রস্তাবনাটা কিভাবে সেখানে বলা হয়েছে, ভারতীয় প্রস্তাবনায় কোন কথাটি, মূল কথাটি কিভাবে বলা হয়েছে? সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গণতান্ত্রিক, বা সার্বভৌম ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র গণতান্ত্রিক, আর সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। কোথায় আছে সেটা? সেটা আছে অপশন ডিতে, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই ক্রমে কিন্তু সেখানে বলা হয়েছে। আচ্ছা, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় এই সমাজতান্ত্রিক এবং এই যে সমাজতান্ত্রিক এবং এই ধর্মনিরপেক্ষ, এই কথা দুটি কিন্তু আগে ছিল না। এটাকে তোমার 42তম সংবিধান সংশোধনী, 42তম সংশোধনীতে যোগ করা হয় 1976-এ। ওকে, 1976-এ। এবং প্রস্তাবনাকে মনে রাখবে একবারই মাত্র, এই একবার মাত্র 42তম সংবিধান সংশোধনীতে একবারই এটাকে তোমার হচ্ছে সংশোধন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? ঊষা গাঙ্গুলি একজন ভারতীয়, কোন ক্ষেত্রে তিনি তার নাম কামিয়েছেন বা কোন ক্ষেত্রের সঙ্গে তিনি যুক্ত? সমাজসেবা, নৃত্য, মঞ্চাভিনয়, সঙ্গীত। তো সঠিক উত্তর হবে কোন ক্ষেত্রে বলতো ঊষা গাঙ্গুলি যুক্ত ছিলেন? ঊষা গাঙ্গুলি যুক্ত হচ্ছে কিসের সঙ্গে? সেটা হচ্ছে নাট্য অভিনয় বা মঞ্চ অভিনয়, থিয়েটার কর্মী হিসাবে তিনি কিন্তু যুক্ত ছিলেন। তো সঠিক উত্তর হবে এখানে মঞ্চ অভিনয়ের সঙ্গে তিনি কিন্তু যুক্ত। নেক্সট, ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে কোন ধাতু পাওয়া যায়? ভালোভাবে পড়বে, কোন ধাতুর কথা বলা হয়েছে, কোন পদার্থ বা কোন মৌলটির কথা কিন্তু বলা হয়নি, ধাতুর কথা বলা হয়েছে। তো দেখো, ভূত্বকে আমরা যদি ভূত্বকে বিভিন্ন কিন্তু তোমার হচ্ছে যেমন বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় পদার্থ এবং বিভিন্ন কিন্তু পদার্থ থাকে, তেমনই ভূত্বকেও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন মৌলিক পদার্থ আছে, যার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কি বলতো? অক্সিজেন হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে অক্সিজেন, যেটা কতটা? 46 থেকে 7%, এরকম 40, এটা আমরা 47 নেব। 47% মতো কিন্তু ভূত্বকে তোমার হচ্ছে অক্সিজেনের পরিমাণ আছে। ঠিক আছে, আর তোমার তারপরে আছে সিলিকন। তারপরে আছে কি? সিলিকন। সিলিকন, তো সিলিকন কি? সিলিকন কিন্তু তার পরবর্তী স্থানে আছে, 28% মতো হচ্ছে তোমার সিলিকন আছে ভূত্বকে। কিন্তু সিলিকন এখানে উত্তর হবে না। উত্তর হবে কি? সিলিকন কিন্তু একটা ধাতু নয়, সিলিকন কিন্তু একটা কি বলতো? সিলিকন হচ্ছে তোমার একটি অর্ধপরিবাহী। ঠিক আছে, আর হচ্ছে অ্যালুমিনিয়াম, তার পরবর্তী স্থানে আসে অ্যালুমিনিয়াম, 8.1% মতো হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা হচ্ছে তোমার
সবচেয়ে বেশি পরিমাণে ধাতব পদার্থ। তারপরে আছে লৌহ উপাদান, যেটা হচ্ছে 5% মতো হচ্ছে লোহা আছে। তারপর ক্যালসিয়াম, সোডিয়াম প্রভৃতি কিন্তু পদার্থ ভূত্বকে পাওয়া যায়। নেক্সট, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়? সাঁওতালি ভাষা, সাঁওতাল যে উপজাতি আছে তাদের কিন্তু প্রধান ভাষা সাঁওতালি ভাষা। তো এই সাঁওতালি ভাষা স্বীকৃতি পেয়েছে ভারতীয় সংবিধানে, সেটা কবে? অ্যান্সার হবে কবে বল? সাঁওতালি ভাষাকে সংবিধান স্বীকৃতি দেওয়া হয় সেটা হচ্ছে তোমার হচ্ছে 92 তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2003 সালে। এটা 2003 সালে কিন্তু পাশ হয়েছিল। এবং এই সাঁওতালি ভাষাটিই নয়, সাঁওতালির সঙ্গে আরো 3টি কিন্তু ভাষা ছিল। সাঁওতালি, তার সঙ্গে ছিল বোড়ো, ডোগরি এবং মৈথিলি। এই ভাষাগুলোকেও কিন্তু যুক্ত করা হয়েছিল এই 92তম সংবিধান সংশোধনীতে, এবং এগুলোকে যুক্ত করার পরে 22টি কিন্তু সংবিধানে ভাষা এসে দাঁড়ায়, এবং এখনো পর্যন্ত 22টি ভাষাই কিন্তু সংবিধানে স্বীকৃতিপ্রাপ্ত ভাষা আছে ভারতের। নেক্সট, গান্ধী ও স্ট্যালিন বইটির লেখককে? গান্ধী স্ট্যালিন বইটির লেখককে? রাজমোহন গান্ধী, নেলসন ম্যান্ডেলা, লুইস ফিশার আর মার্টিন লুথার? অ্যান্সার হবে কি গান্ধী স্ট্যালিন বইটির লেখক। সঠিক উত্তর হবে লুইস ফিশার, তিনি কিন্তু লেখক। নেক্সট, নিচের কোনটি সাধারণ লবণের উৎস? জিপসাম, হ্যালাইট, গ্যালেনা, সিনেবার? খুবই সহজ প্রশ্ন, সকলে কমেন্টে জানাও। কোনটি সাধারণ লবণ? সাধারণ লবণের উৎস, অর্থাৎ সাধারণ লবণের আকরিকের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো এটি কোনটি? জিপসাম, হ্যালাইট, গ্যালেনা, সিনেবার? তো অ্যান্সার হবে কি সঠিক উত্তর হবে হ্যালাইট, অপশন বি, এটা হচ্ছে সাধারণ লবণের উৎস। নেক্সট, অভ্র উৎপাদনে ভারতে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? অভ্র, অভ্র হচ্ছে একটি ভারতের ওই সমস্ত খনিজ পদার্থদের মধ্যে পড়ে যে খনিজ পদার্থকে, প্রধানত ভারতের খনিজ পদার্থকে দুইটি ভাগে ভাগ করা, একটি হচ্ছে ধাতব, একটি হচ্ছে অধাতব খনিজ পদার্থ, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অধাতবের মধ্যে পড়ে অভ্র, এবং অভ্র উৎপাদনে ভারত প্রথম স্থান অধিকার করে। ভারত ভারত অভ্র উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। তো এই ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে সঞ্চয় বা উত্তোলনের দিক থেকে? সেটা হবে অন্ধ্রপ্রদেশ রাজ্য কিন্তু প্রথম স্থান অধিকার করে। তারপরে রাজস্থান রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। ওকে, নেক্সট প্রশ্ন, নদীর গতিপথ খুব আঁকাবাঁকা হলে তাকে কি বলা হয়? নদী, একটা নদী বিভিন্ন কিন্তু তার গতিপথে বিভিন্ন ভাবে কিন্তু সে বয়ে চলে। নদী যখন উচ্চ গতিতে থাকে তখন কিন্তু সে নদী কি হয়? খরস্রোতা প্রকৃতির হয়। মধ্যভাগে এসে কি হয়? নদী একটু কম খরস্রোতা হয় এবং তার পার্শ্বক্ষয় নদী বেশি করে থাকে, ঠিক আছে? সেক্ষেত্রে নদী কিন্তু প্রচুর চওড়া হতে থাকে, এবং আস্তে আস্তে কিন্তু মোহনার দিকে যত এগোয় তত নদীর বিভিন্ন ধরনের, নদী তার গতিপথে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে থাকে। সেটা সঞ্চয়ের মাধ্যমে হতে পারে, বা সেটা কিন্তু প্রধানত সঞ্চয় কার্যই হয় নদীর মধ্যগতি এবং নিম্ন গতিতে, আর ক্ষয় কার্য প্রধানত দেখা যায় নদীর উচ্চ গতিতে। তো নদী এরকম ভাবে চলতে চলতে নদী কিন্তু খুবই আঁকাবাঁকা প্রকৃতির হয়, তখন সেই আঁকাবাঁকা নদীকে বলা হয়ে থাকে কি? মিয়েন্ডার বলা হয়। মিয়েন্ডার হচ্ছে আঁকাবাঁকা নদী। নেক্সট, 10 নম্বর প্রশ্ন হচ্ছে, চৌরি চৌরা হত্যাকাণ্ড ঘটে কোন ভাইসরয়ের আমলে? চৌরি চৌরা, ভালো করে পড়ো প্রশ্নটি এবং তারপরে উত্তর করো। ভাইসরয়ের কথা জিজ্ঞাসা করা হয়েছে। দেখো, চৌরি চৌরা ঘটনা, এটা চৌরি চৌরা, প্রথমে বলি চৌরি চৌরাটা কোথায়। চৌরি চৌরা হচ্ছে উত্তরপ্রদেশে, উত্তরপ্রদেশে অবস্থিত চৌরি চৌরা। চৌরি চৌরা ঘটনাটা কি? চৌরি চৌরা ঘটনা হচ্ছে অসহযোগ আন্দোলন চলাকালীন, অসহযোগ আন্দোলন তখন চলছিল, তখন এই উত্তরপ্রদেশের গোরক্ষপুরের কাছে চৌরি চৌরা স্থানে কি হয়? একটা তোমার 5ই ফেব্রুয়ারি, সেই দিনে 5ই ফেব্রুয়ারি, 5ই ফেব্রুয়ারি 1922 সালে কি হয়? শান্তিপূর্ণ মিছিলের উপরে ব্রিটিশ পুলিশ কিন্তু গুলি চালায়। কি করে? শান্তিপূর্ণ মিছিলের উপরে গুলি চালায়, তার ফলে কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়, এবং তারপরে
সেই ক্ষিপ্ত জনতা, যারা জনতা সেখানে ছিল, তারা কি করে, এই তোমার থানা, সেই স্থানীয় থানা কিন্তু সেখানে তারা আক্রমণ করে 22 জন পুলিশকে কিন্তু তারা সেখানে হত্যা করে, পুড়িয়ে কিন্তু হত্যা করেছিল। সেই 22 জনকে হত্যা করার ফলে গান্ধীজি অসহযোগ আন্দোলনকেও কিন্তু তারপরে প্রত্যাহার করেছিল। তো অসহযোগ আন্দোলন প্রত্যাহার হয় 1922 সালে, এবং অসহযোগ আন্দোলন প্রত্যাহারের পিছনে প্রধান কারণ ছিল চৌরি চৌরার ঘটনা। তো এই ঘটনাটি যখন ঘটে তখন ভারতের যিনি ভাইসরয় ছিলেন তিনি হচ্ছেন লর্ড রিডিং, তখনকার কিন্তু ভাইসরয় ছিলেন। ওকে, আশা করি এখান থেকে তোমরা বুঝতে পেরেছো। তাহলে চৌরি চৌরা থেকে কোনো প্রশ্ন আসলে তোমরা সেই প্রশ্নটির সঠিক উত্তর করতে পারবে। প্রশ্ন একটা খুব এসে থাকে যে প্রশ্নটি, সেটা হচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় 1922-এ। তো সেটা মনে রাখবেই, চৌরি চৌরা ঘটনার ভিত্তিতে। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষে সক্ষম এমন প্রাণী হলো কোনটি? প্রাণীর কথা বলা হচ্ছে ক্রাইসোমেবিয়া, তারপরে হচ্ছে তোমার কেঁচো, জোক এবং ঘাসফড়িং। তো সালোক সংশ্লেষ আমরা জানি সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল যুক্ত যে পাতা, সেই পাতায় কিন্তু তোমার সালোক সংশ্লেষ হয়ে থাকে অক্সিজেন এর উপস্থিতি এবং সূর্যালোকের উপস্থিতিতে। তো এই তোমার হচ্ছে সালোক সংশ্লেষ প্রধানত হয় উদ্ভিদে, কিন্তু প্রাণী, কিছু কিছু প্রাণী আছে যারা কিন্তু এতে সক্ষম। কারা? তার মধ্যে একটি হচ্ছে ক্রাইসঅ্যামিবা, এটা কিন্তু এই সালোক সংশ্লেষে সক্ষম। নেক্সট, মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধুমালাই জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? মধুমালাই জাতীয় উদ্যান এটা অবস্থিত কোথায়? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে টোটো উপজাতি কোন রাজ্যে বসবাস করে? টোটো উপজাতি কোন রাজ্যে বসবাস করে? টোটো কথা বলা হচ্ছে, ঠিক আছে? টোডো বা টোডা নয়, কিন্তু টোডো উপজাতি যেটা, সেটা বসবাস করে নীলগিরি পার্বত্য অঞ্চলে, তারা বসবাস করে। কিন্তু এই টোটো উপজাতি এরা বসবাস করে কোথায়? এরা বসবাস করে প্রধানত হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের কিন্তু এটা উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার জেলাতে কিন্তু এই টোটো উপজাতি দেখা যায়। নেক্সট হচ্ছে কোন তথ্যটি সঠিক নয়? নিচে কয়েকটি তথ্য দেওয়া আছে পরমাণু সম্পর্কে। তো পরমাণুর কোন তথ্যটি সঠিক নয়? বলা হচ্ছে প্রোটন ধনাত্মক। তো সকলে এটার অ্যান্সার করো, আমি তারপরে আলোচনা করছি। ফটাফট অ্যান্সার করো এটা। দেখো, প্রথমে বলা হচ্ছে প্রোটন ধনাত্মক। প্রোটন কি ধনাত্মক? বলো সকলে। প্রোটন অবশ্যই ধনাত্মক, প্রোটন ধনাত্মক, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক। ইলেকট্রন পরমাণু বহিস্থ কক্ষে অবস্থিত, এটা কি সঠিক? ইলেকট্রন পরমাণু বলা হচ্ছে বহিস্থ কক্ষে অবস্থিত, অবশ্যই সঠিক। ইলেকট্রন পরমাণু বহিস্থ কক্ষে অবস্থিত পরমাণু। আর পরমাণুর নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থিত, একদমই সঠিক বলছে, নিউট্রন পরমাণুর কেন্দ্রে অবস্থিত। প্রোটন পরমাণুর বহিস্থ কক্ষে অবস্থিত, এটা কি সঠিক? অবশ্যই না। প্রোটন এবং নিউট্রন এই দুটি কিন্তু থাকে কোথায়? পরমাণুর কেন্দ্রে অবস্থিত থাকে। আর পরমাণুর কক্ষপথে থাকে যেগুলো, সেগুলো হচ্ছে এই ইলেকট্রন। তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, পরমাণুর বহিস্থ কক্ষে কিন্তু প্রোটন অবস্থিত নয়। তো এটা কিন্তু ভুল তথ্য এখানে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? সেটা হচ্ছে পাইরোলুসাইট, এটা কিন্তু হচ্ছে ম্যাঙ্গানিজের সর্বোৎকৃষ্ট আকরিক। পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের, ভালো করে পড়ো, পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তো এই কর্কট ক্রান্তি রেখা যেটাকে আমরা বলে থাকি, সেই কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গেছে? দেখো, কয়টি জেলার উপর দিয়ে গেছে পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা? গেছে তোমার পুরুলিয়ার উপর দিয়ে, পুরুলিয়ার উপর দিয়ে গেছে, বাঁকুড়ার উপর দিয়ে গেছে, বাঁকুড়া, এবং আর গেছে হচ্ছে পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আর গেছে হচ্ছে
নদিয়া। এই কয়টি জেলা হচ্ছে তাহলে? 5টি জেলা, পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে তোমার কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তো এটা সঠিক উত্তর হবে 5টি। নেক্সট হচ্ছে ডিসেম্বর 2009-এ বিশ্ব আবহাওয়া পরিবর্তনের উপরে কনফারেন্স কোথায় হয়? তো প্রশ্নটি একটু কঠিন হয়ে গেল অবশ্য, কিন্তু তোমার হচ্ছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন, এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো এই সম্মেলনটি কোথায় তোমার হচ্ছে সংগঠিত হয়েছিল 2009 সালের যে সম্মেলন? অ্যান্সার হবে কোথায় বলো? এটা অনেক কঠিন হয়ে গেল আমি বুঝতে পারছি, কিন্তু করো সকলে উত্তর, দেখি কে কোনটা অ্যান্সার করতে পারো। অ্যান্সার হবে কোনটি বলো তো? এই 2009 সালে বিশ্ব আবহাওয়া পরিবর্তনের যে সম্মেলন, জলবায়ু সম্মেলন হয়েছিল, সেটা কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল কোপেনহেগেনে। কোপেনহেগেন কোথায় বলো তো? কোপেনহেগেন কোথায়? এটা এটা হচ্ছে ইউরোপের কিন্তু একটা শহর, ডেনমার্কের রাজধানী। তাহলে ডেনমার্কের রাজধানী কি? সেটা হচ্ছে কোপেনহেগেন। প্রথম কোন রাজ্যে লোকায়ুক্ত নিযুক্ত হয়? লোকায়ুক্ত নিযুক্ত হয়েছিল কোথায়? লোকায়ুক্ত যেটা হচ্ছে দুর্নীতি, কিন্তু দুর্নীতি দমনে কিন্তু এই লোকায়ুক্ত, লোকপাল লোকায়ুক্ত এই বিলটি আনা হয়েছিল ভারতে, লোকসভায় উত্থাপিত হয় এবং পরবর্তীতে 2013 সালে এটা কিন্তু সংবিধান স্বীকৃতি পেয়েছিল, বা এই 2013 সালে বিলটি লোকসভায় পাশ করা হয়। তো এই লোকায়ুক্ত বিল, এটা লোকায়ুক্ত প্রথম নিযুক্ত হয়েছিল কোথায়? প্রথম নিযুক্ত হয় বলো? সেটা হবে মহারাষ্ট্র রাজ্যে কিন্তু প্রথম নিযুক্ত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন গ্যাস বেলুনে কোন গ্যাসের ব্যবহার করা হয়? গ্যাস বেলুন যেটা, গ্যাস বেলুনে কোন গ্যাসের ব্যবহার করা হয়? অক্সিজেন, হিলিয়াম, মিথেন, আর বলা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। গ্যাস বেলুনে কোন গ্যাসের ব্যবহার করা হয়? গ্যাস বেলুনে প্রধানত গ্যাসের ব্যবহার করা হয় যে সমস্ত, সেই সমস্ত গ্যাসগুলো নিষ্ক্রিয় গ্যাস হয়ে থাকে, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার করা হয়। তো গ্যাস বেলুনে যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে হিলিয়ামকে কিন্তু ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, আত্মীয় সভা, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা এটা হচ্ছে একটি সমাজ সংস্কারমূলক কিন্তু সংগঠন ছিল বা একটি সভা ছিল। তো এটার প্রতিষ্ঠাতা কে ছিলেন? জ্যোতিরাও ফুলে, রামমোহন রায়, দয়ানন্দ সরস্বতী, আর বলা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। এদের মধ্যে কে প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা? সঠিক উত্তর হবে কে? আত্মীয় সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায়, তিনি প্রতিষ্ঠা করেন আত্মীয় সভা 1815 সালে প্রতিষ্ঠা করেন। আর এই রাজা রামমোহন রায় আর কি প্রতিষ্ঠা করেছিলেন? আরো একটা বিখ্যাত তার হচ্ছে সমাজ সংস্কারমূলক সংগঠন ছিল, যেটার নাম হচ্ছে ব্রহ্ম সমাজ। ব্রহ্ম সমাজ, তো ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেছিলেন কবে তিনি? এটাও মনে রাখো, এটা হচ্ছে 1828 সালে প্রতিষ্ঠা করেন। এটাও রাজা রামমোহন রায় দ্বারা প্রতিষ্ঠিত। নেক্সট হচ্ছে ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? এটা আজকের তোমাদের হোমওয়ার্ক থাকবে, তো সকলে এটার উত্তর করে যাবে কমেন্টে, ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়। ওকে, পরবর্তী প্রশ্ন, সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? সালাল জলবিদ্যুৎ প্রকল্প একটা ভারতের কিন্তু অন্যতম প্রধান জলবিদ্যুৎ প্রকল্পের মধ্যে পড়ে। তো এই সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত? প্রথমে বলো সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে জম্মু ও কাশ্মীরে। জম্মু ও কাশ্মীর যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে অবস্থিত সালাল জলবিদ্যুৎ প্রকল্পটি। এবং এটা কোন নদীর উপরে? সেটা হচ্ছে চন্দ্রভাগা নদীর উপরে এটা অবস্থিত। কোন মুঘল সম্রাট বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? বুলন্দ দরওয়াজার নির্মাতা কে ছিলেন? বুলন্দ দরওয়াজা, বুলন্দ শব্দের অর্থ হচ্ছে মহান, বুলন্দ দরওয়াজা বা মহান দরওয়াজা। এই দরওয়াজাটা হচ্ছে ভারতের উচ্চতম দরওয়াজা। যেটা নির্মাণ করেছিলেন কে?
এটা অবস্থিত কোথায় ইত্যাদি আমরা একটু জেনে রাখবো। এটা নির্মাণ করেছিলেন কে? সম্রাট আকবর কর্তৃক এটা নির্মিত। তার রাজধানী ছিল উত্তরপ্রদেশের ফতেপুর সিকরি, সেখানে কিন্তু এটা অবস্থিত। তাহলে এই বুলন্দ দরওয়াজা কোথায়? এটা ফতেপুর সিকরিতে, যেটা উত্তরপ্রদেশে। এবং এই বুলন্দ দরওয়াজাটা কে তোমার হচ্ছে কবে নির্মিত হয়েছিল? 1601 সালে এটা নির্মাণ করেছিলেন। কে নির্মাণ করেন? আকবর নির্মাণ করেন। আকবর আর কি কি কাজ করেছিল বলতো? আকবর কর্তৃক আরো নির্মিত কিছু যদি স্থাপত্য কীর্তির কথা বলা হয়, আকবর জাহাঙ্গীর মহল তিনি নির্মাণ করেন। তারপরে তোমার হচ্ছে তিনি নির্মাণ করেছিলেন বিভিন্ন দুর্গ, লাহোর এবং অন্যান্য জায়গায় আগ্রা ইত্যাদি জায়গায় তিনি বিভিন্ন দুর্গ নির্মাণ করেন। তার সঙ্গে তার বিখ্যাত পঞ্চমহল তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। পঞ্চমহল নির্মাতা ছিলেন আকবর। ওকে, এবং ফতেপুর সিকরি যে শহর সেটাও কিন্তু তিনি নির্মাণ করেন। নেক্সট হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? তো ভারতের যে অর্থনীতির প্রকৃতি সেটা হচ্ছে বর্তমানে মিশ্র প্রকৃতির কিন্তু ভারতের অর্থনীতি। তো ভারতের অর্থনীতি মিশ্র প্রকৃতির ভারত বেছে নেয় কবে? চতুর্থ পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, তৃতীয় এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো কোন সময় ভারত মিশ্র অর্থনীতির পথ বেছে নিয়েছিল? সেটা হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে 1956 থেকে 1961, 1956 থেকে 1961 সাল পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটির পরিকল্পনা করা হয়েছিল, যেটা পিসি মহালনবিশ মডেলের উপরে কিন্তু ভিত্তি ছিল। এবং এই সময় কিন্তু ভারত যেমন তোমার হচ্ছে শিল্পের প্রতি প্রচুর কিন্তু মনোনিবেশ করেছিল এবং ভারত একটা মিশ্র অর্থনীতির পথ বেছে নেয়। বেকিং পাউডার গঠিত হয় বেকিং সোডা এবং ড্যাশের সমন্বয়ে। কিসের সমন্বয়ে বেকিং পাউডার গঠিত হয়? বেকিং পাউডার বেকিং সোডা আর ড্যাশ এর সমন্বয়ে গঠিত হয়। সাইট্রিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, ভিনিগার, NaCl কিসের সমন্বয়ে? বলে ফেলো সকলে। যারা ক্লাস দেখছো তাদের সকলকে বলবো ক্লাসে একটি ফটাফট লাইক করে দাও এবং ক্লাসটি কেমন লাগছে সকলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো বেকিং যে পাউডার সেটা নির্মাণ হয় বা সেটা গঠিত হয় বেকিং সোডা এবং টার্টারিক অ্যাসিডের সমন্বয়। নেক্সট হচ্ছে মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হয়? মুদ্রাস্ফীতি হলে কে লাভবান হয়? ঋণ গ্রহীতা, ঋণদাতা, ব্যাংক, কেউই না। প্রশ্নটা একটু উল্টো ধরনের ছিল যে মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন, এরকম ছিল প্রশ্নটি। আমি এখানে ঘুরিয়ে সেটা অন্যভাবে নিয়ে আসলাম। পরীক্ষাও এরকম কিন্তু ঘুরিয়ে আসতে পারে, এটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তো আমি একটু ঘুরিয়ে আলোচনা করার চেষ্টা করছি। মুদ্রাস্ফীতির ফলে কি হয়? ডিভ্যালুয়েশন হয়, টাকার ডিভ্যালুয়েশন হয়। তখন কি হয়? কে বলতো সবচেয়ে লাভবান হয়? যে ঋণ নিয়ে থাকে, যাকে তুমি ঋণ দাও সে কিন্তু লাভবান হবে, তুমি কিন্তু লাভবান নয়। আর যে ঋণ দাতা সে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। ওকে, তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ঋণ গ্রাহিতা এখানে সবচেয়ে বেশি লাভবান হবেন। পরবর্তী হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? এটার উত্তর করো সকলে। ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? তেহেরি, ভাকরা নাঙ্গাল, হীরাকুদ, নাগার্জুন সাগর। অ্যান্সার হবে কোনটি? সঠিক উত্তর হবে ভারতের সর্বোচ্চ বাঁধ যেটি সেটা হচ্ছে তেহেরি বাঁধ। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বাঁধ। তেহেরি বাঁধ এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত তেহেরি বাঁধ। এবং এটা তোমার কোন নদীর উপরে? নদী কোনটি বলতো? নদীর উপরে, কোন নদীর উপরে? এটা অবস্থিত হচ্ছে তোমার ভাগীরথী নদীর উপরে। ভাগীরথী নদীর উপরে অবস্থিত। এবং আরেকটা জিনিস এখানে একটু এক্সট্রা তথ্য জেনে রাখো, এটার উচ্চতা কতটা। সর্বোচ্চ তো আমরা জানলাম, কিন্তু এর উচ্চতা কতটা? এটা হচ্ছে তোমার 261 মিটার উচ্চতা বিশিষ্ট। 261 মিটার উচ্চতা বিশিষ্ট, যেটা ভারতের সর্বোচ্চ বাঁধের খেতাব ধরে রেখেছে। নেক্সট, রাজ্য সরকার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করে কে? কার দ্বারা? রাজ্য সরকার কার দ্বারা কৃষি ইনকাম ট্যাক্স স্থির করেন? তো কৃষি ক্ষেত্রে কিন্তু ট্যাক্স যেটা সেটা কিন্তু রাজ্যের সাইডে আসে। রাজ্য এই কর
নিয়ে থাকেন। তো এই রাজ্য সরকার কৃষি ইনকাম ট্যাক্স যেটা সেটা স্থির করেন ফাইন্যান্স কমিশন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ইন্টার স্টেট কাউন্সিল আর সংবিধান দ্বারা, ভারতের সংবিধান দ্বারা। অ্যান্সার হবে কি, এটা হচ্ছে ফাইন্যান্স কমিশন দ্বারা। কোন মুঘল সম্রাট গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন? গুরু তেগ বাহাদুর কে হত্যা করেছিলেন কে? গুরু তেগ বাহাদুর। গুরু তেগ বাহাদুর কে ছিলেন? ইনি ছিলেন নবম শিখ গুরু। শিখদের নবম শিখ গুরু ছিলেন গুরু তেগ বাহাদুর। তো গুরু তেগ বাহাদুরকে কে হত্যা করেন? সেটা হচ্ছে ঔরঙ্গজেব। তিনি কিন্তু গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন 1675 সালে তিনি এই কর্মকাণ্ডটি করেন। পরবর্তী প্রশ্ন, ঘনাদা বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক চরিত্র। এই চরিত্রটির স্রষ্টাকে বা এটি সৃষ্টি কে করেন ঘনাদা চরিত্রের? তো বাংলায় অনেকগুলি কিন্তু কাল্পনিক চরিত্র, প্রতিটা সাহিত্যে কিন্তু কাল্পনিক বিভিন্ন চরিত্র সৃষ্টি হয়েছে। নন্টে ফন্টে এগুলো হচ্ছে কমিক চরিত্র অবশ্য, নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, তারপরে হচ্ছে হাঁদা ফোদা নারায়ণ দেবনাথের। তেমনই তোমার হচ্ছে তোমার বিভিন্ন আরো চরিত্র, হাবুল, তার পেলহা, টেনিদা ইত্যাদি চরিত্র। তো প্রভৃতি চরিত্রের মধ্যে ঘনাদাও কিন্তু একটি জনপ্রিয় চরিত্র বাঙালির। তো এই জনপ্রিয় চরিত্র ঘনাদার স্রষ্টা হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। নেক্সট হচ্ছে বাংলায় কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? 30 নম্বর প্রশ্ন, দ্রুত অ্যান্সার করো সকলে। তো বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? সেটা হবে কে বলতো? এটা হচ্ছে এ কে ফজলুল হক, শের ই বাঙ্গাল। তাকে কি বলা হয়? শের ই বাঙ্গাল বলা হয়। তো শের ই বাঙ্গাল বা এ কে ফজলুল হক তিনি কিন্তু এটার প্রতিষ্ঠাতা ছিলেন 1930 সাল নাগাদ, 1930 খ্রিস্টাব্দের দিকে প্রতিষ্ঠা করেন এই কৃষক প্রজা পার্টি। তো কৃষক প্রজা পার্টিটি কবে ফর্ম হয়েছিল? সেটা হচ্ছে এই 1930 সালে। আচ্ছা, এ কে ফজলুল হক সম্পর্কে একটা জিনিস জেনে রাখো। এ কে ফজলুল হক তিনি 1937 থেকে 1943 সাল পর্যন্ত অবিভক্ত বাংলা যখন ছিল ব্রিটিশ ভারতে, তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন এই এ কে ফজলুল হক, বা তার পুরো নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। ওকে, তাহলে এই ছিল আজকের কিছু প্রশ্ন উত্তর। 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমাদের সঙ্গে সংক্ষেপে। তো 30টি প্রশ্ন, আশা করি প্রশ্নগুলি তোমাদের খুবই ভালো লাগলো এবং প্রশ্নগুলি পরীক্ষায় আসার মতো প্রশ্ন। পরীক্ষায় এমন ধরনের মডারেট লেভেলেরই কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। তো এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কে কত অ্যান্সার করলে এটা সকলে একটু জানিয়ে যাবে, কারণ এটা জানা খুবই জরুরি যে তোমাদের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা দেখে আমিও কিন্তু তোমাদের বুঝতে পারবো। তো আশা করব তোমরা একটু ভালো অ্যান্সার করলে সকলে। আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তারা যদি আমাদের TWS একাডেমি অ্যাপে ভর্তি হতে চাও তো অবশ্যই তোমরা একবার চেক আউট করবে। তোমরা যদি ভর্তি না হয়ে থাকো সেখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দের টিচারদের কাছ থেকে ক্লাস নিতে পারবে এবং বেস্ট সেখানে কিন্তু ক্লাস তোমাদের দেওয়া হচ্ছে। তো সকলকে তোমরা আমাদের ফিডব্যাকটা দেখবে, সেখানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে যে কেমন ক্লাস হচ্ছে বা কেমন উপকার সেখান থেকে তোমার বন্ধুরা পাচ্ছে ইত্যাদি। আর হচ্ছে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ, তার সঙ্গে আমাদের দ্য ওয়ে অফ সলিউশনের যে চ্যানেলটি এবং দ্য ওয়ে TWS একাডেমি চ্যানেল দুটো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত ভিডিও প্রথমেই পেতে। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশুনো করতে থাকো এবং সকলে একটা ভালো ফল করো, এটাই আশা করব। সকলে ভালো থাকবে, টাটা।